তেলে তেল তেলে জীবনটা গোলমেলে, আগে পিছে দিলে তেল খেয়ে। নেতারা চরণে তেলে, জনগণে খায় তেল, মতের অমিল হলে ফে। কেউ করে কারবারি, কেউ করে দরবারি, কেউ করে বাড়াবাড়ি, কেউ করে কারাকারি, তিল থেকে তাল হলে পে। মালিশেতে লাগে তেল, বকশিসে মারে তেল, সুপারিশে মারলে তেল, পটানোতে লাগে তেল, টেবিলের তলে তেল, প্রমোশন পাইতে তেল। তাও লাগে তেল তেলে, বোতল বাগায় ডোলে হরেক পদের তেল। আরে তেল দিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা। তাই খায় তেল সারা পরোটা, জোশ। তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, আহা। তেল সারা পরোটা, তেল সারা পরোটা, দেন না। তেল সারা পরোটা। সে যে একটা বয়োবৃদ্ধ মানুষ, তাকে নিয়ে আসছি, একটা গরিব মানুষকে সাহায্য করছি, এটা ভাব। তোরা ইমোশন হয়ে নিজের পরে নিচ্ছিস কেন? হ্যাঁ, আমি বাবা বলেছি, বাবার মর্যাদা দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, এভাবে তোরা কথা বলছিস কেন? এদেশে কি বাবা একটা, গরিব একটা? হাজার হাজার বাবা আছে, হাজার হাজার গরিব মানুষ আছে। তাহলে ওই গরিব মানুষদেরকে তুমি নিয়ে আসতেছ না কেন? তোমার যেহেতু গরিবের প্রতি মায়া হচ্ছে, তাহলে তো সব গরিবের প্রতি তোমার মায়া হওয়া উচিত, তাই না? হ্যাঁ বাবা, আসলে তুমি কেন করছো জানি না, বাট এই বিষয়টা ঠিক হচ্ছে না। পুরো দিয়ে দেখা যায় অয়েল মিলে এমতো এটা হাসাহাসি করছে, আমরা এই জিনিসটা আর মেনে নিতে পারছি না বাবা। হাসাহাসি করছে? গরিব মানুষ না হাসাহাসি করছে? তোমরা আমাকে, ঠিক আছে, তোমাদের ইমোশনাল কথাবার্তা আমি শুনছি, আমি সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই, আমি মনে মনে আমার সিদ্ধান্ত আমি নিয়ে নিছি। আসলে তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড নিয়ে আমি ব্ল্যাক ডায়মন্ড কোনোদিন কোনো কিছু বলি নাই, কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি। আমি আমার চোখে যা দেখতেছি তোমরা দেখতেছো নাকি আমি জানি না। এই তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড খুব শীঘ্রই ছত্রভঙ্গ হয়ে যাবে, যে যার মতন হয়ে যাবে। চন্দ্রকন্যার মতন আলাদা প্রতিষ্ঠান করবে, আমি ব্ল্যাক ডায়মন্ড কালো জিরার তেল নিয়ে আলাদা প্রতিষ্ঠান করবো। আমি বুঝতে পারতেছি এই ফ্যামিলি আমরা যে একত্রিত ছিলাম, আমরা আর একত্রিত থাকতে পারবো না। তুই যা, তো চাচার মতো যা, তোরা কি চাচ্ছিস আমি তো বুঝতে পারছি। তিলে খাজা কোম্পানি তোরা সহ্য করতে পারছিস না, তোরা কি চাচ্ছিস ইতিহাস ভেঙে ফেলতে, আমি বুঝি না। তোরা চাচ্ছিস তিলে খাজা না থাকে, তোদের ষড়যন্ত্র আমি ক্লিয়ার। তুই আমার রবিশ, প্লিজ যা। আসসালামু আলাইকুম কাজী সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি কই থাকেন? আপনাকে খুঁজে কোথাও পাচ্ছি না। আরে বেটা, আমারে খুঁজা পাইবা কেমনে? আমি কি খালি কাজীগিরার গটকালি করি? অনেক অনেক কাজ করতে সারাটা দিন এইখানে ওইখানে কত জায়গায় আমি কাজ করি, খুঁজে পাইবা কেমনে কও? আচ্ছা কি লেগেছে কও? যে আমার বিয়েটার বিষয়ে আপনার সাথে কন্ট্যাক্ট করছিলাম, এখন তো আপনি কোথাও খুঁজে পাচ্ছি না। বিয়ার ব্যাপারে? পাত্র কেডা? পাত্র আমি। তুমি? হ্যাঁ। তোমার বয়স কত? 16। জন্ম নিবন্ধন আছে? না, ওইটা তো নাই। হায় হায়, বয়স 16, জন্ম নিবন্ধন নাই, এটা তো ক্রাইম। এই বিয়ে তো আমি করাতে পারবো না। টাইম যাই হোক, আপনি আমাকে বিয়েটা করায় দেন, আমি আপনাকে খুশি করে দিব। আরে বাবা রে, তুমি বুঝতেছো না, খুশির পরিমাণটা অনেক অনেক বেশি হয়ে যাবো। কারণ 1 নাম্বার হইলো তোমার বয়স খুবই কম, এরপরে 2 নাম্বার হইলো মনে করো এই বিয়ে করাইতে গেলে একটা মামলা মোকদ্দমা হয়ে যেতে পারে। ওই মামলা মোকদ্দমা যাতে না হয়, বা হয়ে গেল যেভাবে তোমার বাঁচাইতে পারি ওইটা চেষ্টা করে লাগবো আমরা এই টাকা পয়সা দিয়া, তাই না? তোমারও বাঁচন লাগবো, আমারও বাঁচন লাগবে। ঠিক আছে, আপনি কোনো টেনশন করেন না, যে আমি আপনাকে টাকা ম্যানেজ করে দিচ্ছি। শোনো, তোমার ইনবক্সটা কিন্তু আমার কাছে আছে, আমার সাথে তোমার অ্যাড আছে। ওই ইনবক্সে আমি টাকার পরিমাণটা জানাই দিব মনে, ওই অনুযায়ী তুমি টাকাটা দিলেই আমি বিয়েটা সম্পন্ন করে দিব খুব সুন্দর। আপনাকে যে আমি টাকাটা দিব, ওই বিশেষত আমি পাচ্ছি না। মানুষজন বলে আপনি অনেক বাটপার চিটার। এই বেটা, কি করতেছস? আমার চেহারা দেখে মনে হয় যে আমি বাটপার চিটার, প্রতারক মনে হয় নাকি?
আপনাকে তো দেখে মনে হয় না আপনি বাটপার, আপনার থেকে অনেক ভালো মানুষ মনে হয়। তাইলে মাইন্ডসে আমার পিছে লাইয়া রয়েছে, কেন আমার ক্ষতি করবো খালি? আরে বোকা শোন, মানুষ এগুলি কই বই, আমি এই এলাকার না, তুই আমার চিনস না, আমি কেমন লোক এটা তো জানো। তাইলে এই যে একটা কিশোর ছেলের আমি বিয়া করায় দিতাছি, আরে মামলা মোকদ্দমা আমি এইগুলি সব দেখবো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যাও। বাতাসে ম্যাডাম কিন্তু এখন আসবে, হ্যাঁ? তো কোনো রকম আজে বাজে কথা বলার দরকার নেই, এখন ঝামেলা আছি, এগুলো বলার কিছু নেই। ঝামেলা তো আমি একলা করি না, আপনারা পড়েন। ঠিক আছে, করলাম না, কিন্তু ওই যে কথা বললো কোনো রকম দাসত্ব যেন মেনে নিতে না হয়। ঠিক আছে, আপনি একটু নিঃশব্দে শুনেন না কি বলে আর কি, তারপরে দেখা যাবেন কি বলতে পারেন। হ্যাঁ বসে যাই। আচ্ছা, আপনার বাজেটটা আমি দেখলাম পুরোপুরি, একটু ঝামেলা আছে যে ভাই। যেমন আপনি যে বাজেটটা দিয়েছেন না, প্রতিটা বিষয়ে আমি আলাদা আলাদা করে দেখেছি, একটু আমাদের ঝামেলা হচ্ছে, কারণ আপনি একটা অ্যামাউন্ট যেটা দিয়েছেন সেটা আসলে আমাদের বাজেটে এক্সিড করে যাচ্ছে। আপনারা একটু দেখতে হবে এই ব্যাপারটা কিভাবে কন্ট্রোলে রাখা যায়। আসলে আমার তো দেখার কিছু নেই, আমার চোখ যেটা দেখে আমি সেদিকে দৌড়াই, আমার তো কিছু করার থাকে না, আমার হাত পা বাঁধা থাকে। আর একটা বিষয় কি, আপনাকে একটা কথা বলি, মানে হয় আমি যে যে সমস্যা আমি ফেস করি এখানে, যেটা হচ্ছে আমার কাছে চাওয়া হচ্ছে ঘি, এমন একটা বাজেট আমাকে দেওয়া হয়, দেখা যাচ্ছে সেটা আপনার গুড় কিনতে আমার পকেট ফুরিয়ে যায়। তাহলে আমার আর্ট ডিরেকশনের যে রিকোয়ারমেন্টগুলো থাকে, সেই রিকোয়ারমেন্টের ধারে কাছে তো আমি পৌঁছতে পারি না। পরে বদনামি হচ্ছে যে আর্ট ডিরেকশনটি ভালো হয়নি, বিজ্ঞাপনটি ভালো হয়নি, কাজটি ভালো হয়নি, ব্যাকগ্রাউন্ডটি ভালো হয়নি, সেটা কীভাবে সম্ভব? আচ্ছা ঠিক আছে, আমি আপনার সব কথাই বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে যেটা বললাম সেটা আপনি মাথায় নিয়ে একটু চেষ্টা করেন যে এটাকে কিভাবে আরেকটু মিনিমাইজ করা যায়। কারণ আপনি অ্যামাউন্ট দিয়েছেন ঠিক আছে, সেটা খারাপ না, কিন্তু এই মুহূর্তে এই পরিস্থিতিতে আসলে এটা হচ্ছে না। না, সেটা আমি বুঝতে পেরেছি ম্যাডাম। আমি আপনাকে এটুকু বলি যে দেখুন না, আজকের আপনি যদি বিদেশি যে সিরিজগুলো দেখুন মানে কেন মানুষ দেখে, কেন মানুষ হুমড়ে খেয়ে পড়ে, চোখ কেন সরে না, এই যে অ্যারেঞ্জমেন্ট চারদিকে, মানে হয় কি দেখা যাচ্ছে আমার আর্ট ডিরেকশনে একটা মানে বড় পুকুর দরকার, আমাকে দেখা যাচ্ছে একটা পুষ্কুনি, ছোট্ট একটা কুয়া। দেখা যায় আমার আর্ট ডিরেকশনে একটা আস্ত হাতি দরকার, আমি আমার বাজেটে পাচ্ছি একটা ছাগল ছানা। কিভাবে সম্ভব বলুন? না, এখানে একটা কথা আছে, সেটা হলো যে বাজেটের ব্যাপারে নিয়ে আপনি যে ম্যাডামের সঙ্গে আলাপ করছেন, সেটা হলো গিয়ে আসলে বাজেটটা কিন্তু খুব বড় বিষয় নয়। এই কারণে বিষয় নয়, কারণ এই প্রোডাকশনগুলো আমরা করি আসলে বাজেট মানে টেকনোলজি আর শিল্প, এই দুটোর মিশ্রণেই কিন্তু প্রোডাক্টটা হয়। তাহলে আমি বাজেটটা কোথায় খরচ করবো? যেখানে টেকনোলজি নির্ভর, যেখানে টাকা খরচ করা যায়, আমি সেখানে টাকা খরচ করবো। কিন্তু শিল্প, সেটা তো মাথা থেকে আসে, আমি তো কোনো ডিপার্টমেন্ট স্টোর থেকে গিয়ে বলতে পারবো না যে ভাই আমাকে 50,000 টাকা শিল্প দেন। ঠিক আছে, আর আপনার যে করিম সাহেব, আপনার যে অ্যামাউন্টটা ওখানে আছে সেটা একদমই ঠিকঠাক আছে, আপনার বাজেটটা আপনি পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, এটা একদমই ঠিকঠাক আছে, আপনারটা নিয়ে আমাদের কোনো কথা নেই। আর আরেকটা বিষয় আপনার টিমের সাথে একটু আলোচনা করবেন, এবং আমাদের একটা রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে যে আপনার বিজ্ঞাপনে যে বারবার একটা ট্যাগলাইন ইউজ করছেন, চুমুকেই দেশপ্রেম, চুমুকেই দেশপ্রেম। আমার এটা নিয়ে কোনো অবজেকশন নেই সেই অর্থে, কিন্তু এটার সাথে আরও একটা কিছু আমরা আসলে চাই, যেটা একটু এলাবোরেট করবে, জিনিসটাকে আর একটু ক্যাচি করবে। হ্যাঁ, সেটা আপনারা দেখেন, কয়েকটা আইডিয়া বের করেন, কয়েকটা আইডিয়ার প্রপোজাল দেন, সেখান থেকে যেটা ভালো লাগে আমরা একটু ডিসকাস করি, সেটা আমরা রাখার চেষ্টা করব। একদম ঠিক ধরেছেন। সেই যে চুমুক দিয়ে দেশপ্রেমের কথা বলবে, এটাকে ছোট্ট জায়গায় একজনের মধ্যে সীমাবদ্ধ না রেখে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। সকল শ্রেণী, ধনী গরিব, শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা সবাই চুমুক দিবে আর দেশপ্রেমের কথা বলবে। আর তখনই কিন্তু ক্যানভাসটা বড় করতে হবে। সেটা আমার কাজ, ফাত্তার কাজ, আর্ট ডিরেক্টর, বাজেট দরকার, সেখানেই তো কবি নীরব। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি আপনার কথা, আমি পুরোপুরি এগ্রি করছি, কিন্তু এখানে তো আসলে ডিরেক্টর কুমকুম নেই, এটা ওনার ডিপার্টমেন্ট, উনি ভালো বুঝবেন কিভাবে ডিরেকশনটা দিতে হবে। আপনাকে আমি যতটুকু করতে বললাম অতটুকু করে প্লিজ আমাকে জমা করবেন, ঠিক আছে? আপনি করে খেয়াল রাখুন।
আপনাকে বললামও যে আপনি আপনি কথা একটু কম বলেন না মাসুদ করিম সাহেব। আপনি তোর কি বললেন ম্যাডামের সামনে? হ্যাঁ, কি বলছি? খুব তো আপনি সাহিত্যিক হয়ে গেলেন, হ্যাঁ, খুব ক্রিয়েটিভ মানুষ হয়ে গেলেন, আপনি শিল্প বোঝাচ্ছিলেন। হ্যাঁ। আচ্ছা, কলমটা কার? কলমটা তো আপনার, স্ক্রিপ্টটা কে লেখে? আপনি তো লিখে। কলম তো তখন ওই ঘোড়ার মতো চলে, কলম তো বোঝে না কোথায় কি লিখতে হবে, আমার বাজেট কি আছে, আমার কি ক্যানভাস আছে, কতটুকু আমি লিখতে পারবো। হ্যাঁ, আরে আপনাকে কি বলবো, আপনার কলম দিয়ে তো ওথেলো বের হয় না। আর কলম দিয়ে ওথেলো বেরোবে, মেঘবেদ বেরোবে, তারপরে বিষাদ সিন্ধু বেরোবে, আর সেখানে আপনার কলম দিয়ে যদি ওই বানর নাচের মতো কুতকুতে নাটক বের হয়, আপনাকে তো বুঝে আমার লাভ হবে না, বুঝছে? আচ্ছা শেখ, এখন তো মনে হচ্ছে যে আপনাকে অত্যন্ত বিনীতভাবেই আমি বলছি যে আমার নিজেকেই মনে হচ্ছে যে আমি মোহাম্মদ আলী প্লে হই আর আমি একটা ঘুষি দিয়ে আপনার নাকটা ফাটিয়ে দিই। এই শুনেন, আপনাকে পিজিতে ভর্তি করাতে হবে। পিজি মানে জানেন কি? পিজিতে আপনাকে ভর্তি করাবো, ঠিক আছে? আপনি মানসিক ভাবে আপনি বিকলাঙ্গ হয়ে গেছেন আমার মনে হচ্ছে। না, না। আপনি ম্যাডামের সামনে আপনি এর আগে কি বললেন যে আমরা বোঝাবো যে আমরা সব ঠিকঠাক, আমাদের মধ্যে কোনো সমস্যা নাই, কিন্তু ম্যাডামের সামনে আপনি ঠিকই কিন্তু আমাকে খোঁচা দিয়ে আপনি সাহিত্য বোঝাতে গেলেন, আপনি চিত্রনাট্য শেখাতে গেলেন। আপনি 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 আমাকে কি বুঝেন? আমি কি বুঝি না এগুলো? আপনি কি মনে করেন আমি বুঝি না এগুলো? শুনে আপনি যা বুঝেন আপনার মতো করে বুঝেন, সবার মতো করে আপনি বুঝেন না। আগে চোখ ঠিক করেন, আপনাদের চোখ ঠিক চোখ না। ঠিক আছে। আপনার চোখ ঠিক করা উচিত। ওই কোন ডিরেক্টর কোন চোখ ঠিক করা উচিত, আগে ভালো করে দেখতে শিখেন। আপনার দেখেন না দেখে আপনার কাজে নেমে গেছে। আপনাদের সাথে আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি তো চোখ নষ্ট বলে তো চশমা লাগিয়েছেন, আমার চোখে তো চশমা নেই, চোখ আমার ঠিকই আছে। আপনাকে ঠিকই আমি পাগলা করে ভর্তি করাবো। কাজে করতে গিয়ে সব বাতিল মালগুলো কারা এসব প্রডিউস করে? ও তো ভাত টানতে কোন পাগলে? এখানে আমার আর হবে না, এটা আমার জায়গা না। আমি আর্ডিকটার ভাতটা চলে যাব ওই ভ্যান গগের দেশে, আমি চলে যাব সেই স্টকার, আমি চলে যাব সেই ব্রেকিং ওয়েবসাইট, সেই দেশগুলোতে। এখানে আমাকে বুঝবে না কেউ। এই বুঝে সাহেব, একটা জন্ম নিবন্ধন, আমি পোলার নাম, পোলার বাপের নাম, মার নাম, জন্ম তারিখ সব আমি পাঠাই দিতেছি। এটা কিন্তু জরুরি, দিতেইব। আরে না, 7 দিন বেশি হয়ে জায়গা, 3 দিনে দিতেইব, 3 দিন। হ্যাঁ, তিন দিনে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, খালি সালাম দিব আর সালাম নিবেন। আপনার তো কোনো জায়গায় পাওয়াই যেতেছে না, মহল্লায় নাই, অফিসে নাই, আয় বইরেছেন কোনার ভিতরে। বাইরে আমি শুধু একটা কাজই করি, শুধু কাজই আর গটকালি। আমার বিভিন্ন কাজ করতে হয়, বিভিন্ন জায়গায় যাইতে হয়, অনেকের সাথে দেখা করতে হয়। তাইলে এক জায়গায় পাইবে কেমনে আমার কও? এখন কি কইবে এটা কও? আচ্ছা ঠিক আছে ভাই, পাইছি যেহেতু, আমরা একটা ক্রাইসিসের মধ্যে আছি ভাই। আপনি তো ধরেন যে একটা কাজ নেন, এটা ধরেন যে ফেল হইতে পাস করে দেন, বুঝেন নাই? কিন্তু এখন আপনারা যে দায়িত্বটা দিমু, এটা যদি ফেল করেন ভাই, আমি কিন্তু শেষ। দায়িত্বটা কি এটা কম লাগবো তো আমারে? দায়িত্ব এই যে আমগো বড় ভাই ফরিদ ভাই, হ্যার বিয়াটা দিতেই। এর বিয়ে দিমু? হ্যাঁ, পাত্র পাত্র তো বুঝলাম, পাত্রী কই? পাত্রী কই মানে? পাত্রী ছাড়া কি বিয়ে হইব? পাত্রী আমগো মহল্লার। মহল্লার? হ্যাঁ, কেডা? আর আমগো মোজাম্মেল কাকার মাইয়া সাথী। ও আচ্ছা, তাহলে মুজাম্মিল ভাই আসতেছে পরিবারের সবাই নিয়া, মানে পারিবারিক বিয়ে তো? আপনি কি কইলেন? পারিবারিক বিয়ে হইব কি লিগা? এনে কি মোজাম্মেল সাহেবের পারিবারিক কেউ আইছে? মানে কি বলতেছো এইসব? আরে ভাই, এটা একটা ভালোবাসার বিয়া, দুজনের ভালোবাসে বিয়া করব। ও আচ্ছা, তাহলে ওনার বাড়ি কই? ওনার বাপ্পা আসতেছে তো নাকি? ওনার বাড়ি নাটোরে তোমার বাপ মেয়ে হানে কি লিগা? আপনি বুঝতে পারছেন না? এটা ভালোবাসার বিয়া। ওই এই মহল্লা আর কই নাটোর, বেড়া আইছে একলা বিয়া করতে। আরে বাইরে বিয়ে শাদী তো একের মুখে কথাই হয়ে যায় না, সাক্ষী লাগে, পরিবারের মানুষ লাগে। আন্তাজে বিয়েটা আমি পড়ামো কেমনে? আপনার আমার সাক্ষী মনে হইতেছে না? আমি তো যথেষ্ট। আর আপনার এখানে সাক্ষী পরিবার দরকার কি? আরে ভাই, যেখানে পাত্র পাত্রী রাজি, এখানে কাজে কি করবো? খালি বিয়েটা পড়াই দিব। বাইরে পাত্রপাত্রী রাজি হইলেও অনেক সময় অনেক সমস্যা থাকে। বিদেশি পোলা আর আমগো গ্রামের মাইয়া, আমি পারবো না। আরে ভাই, আপনি কিন্তু অপমান করতেছেন। বিদেশি একটা মেহমান লইছি শুভ কাজে আপনার লেগা, আপনি আমার ছোট করতেছেন বিদেশি মেহমানের সামনে। আপনি কি বুঝতেছেন জামদার আইনা যদি আমরা ছাইরা দিই, আপনার কোনো অফিস টফিস থাকবে ওই জায়গায়? আরে বাইরে, আপনি তো টেনশন করতেছেন কি লিগা? প্রাপ্তবয়স্ক পোলা, প্রাপ্তবয়স্ক মাইয়া, মামলা মোকদ্দমার কোনো বিষয়ই নেই। আরে আমি কি মামলা মোকদ্দমা কারো খাওয়াছি নাকি? কি বলেন আপনি খাওয়াইছেন না আমার বড় ভাই জেল? আরে মিয়া, কোন বড় বড় জেল খাটাইছে নাকি? আপনি জেলের তো ছুটাইতেছেন ফাউল বল। তাহলে যে আমি পাত্র পাত্রী লাইতেছি কিন্তু কনেমো
সন্ধ্যার পরে আমরা অফিসে পাত্রপাত্রী লইয়া, হ্যাঁ, একদম সময় মতো চলে আসবো। আমি কাগজপত্র সব রেডি রাখবো। আপনার অফিসে পামু? আরে পাইবার, পাগল নাকি? পাগলই তুই যে আপনার খুঁজতে খুঁজতে আপনার অফিসে গেলে খালি কাজী অফিস লেয়াটা দিই, আপনারা তো আর দেখি না। পাইবা পাইবা, কাম হয়ে গেছে। তুমি এইখানে না? তোমার রুমে গেছিলাম, পাই নাই, পরে বুঝলাম যে তুমি এখানেই মনে আছো। আচ্ছা মানে আপনি আমাকে তুমি তুমি করে কেন বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। এটা কিন্তু অফিস আমাদের। হ্যাঁ জানি তো এগুলো ফর্মালিটিস কোনো দরকার আছে। আচ্ছা যাই হোক, আমি তো হুট করে এখানে জয়েন করেই ফেললাম, এবং করার পরে তো আমি একটা বিপ্লব ঘটাই দিলাম। মানে যেভাবে ওনাদের ব্যবসা বাড়তেছে, আমার মনে হইতেছে যে বছর খানেকের মধ্যে তো ওনারা নতুন আরো কোম্পানি খুলে ফেলতে পারবে। তো তোমার এই বিষয়টা তোমার কেমন লাগতেছে বলো তো? প্রথমত আমার কেমন লাগছে না এসব ডিসকাস করার জন্য এই জায়গাটা উপযুক্ত না। আর আপনার যদি কোনো কথা থাকে অফিস নিয়ে, তাহলে সেটা আমার রুমে গিয়ে আপনি পরে কথা বলতে পারেন। এই মুহূর্তে আমি কফি খাচ্ছি, সো আপনার সাথে ডিসকাস করার মতো কোনো ইচ্ছে আমার নেই। আর তার চেয়ে বড় ব্যাপার, আমি আপনার বস, এটা আপনার মাথায় আপনি সেট করে ফেলেন। সো ফর্মালি কথা বলার প্র্যাকটিস কর। আর বুঝছি তুমি যে কি বলতে চাইতেছো সেটা আমি বুঝছি। আমি তো রুমেই কথা বলতাম, রুমে তো তোমার পাই নাই। আর তুমি যে আমার বস, এটা তো আমি জানি, এটা তো আমার মাথায় থাকে। এটা তো আর এত ফর্মালিটিসের তো কোনো দরকার নাই। তোমার মধ্যে এত ফর্মালিটিস কি? হ্যাঁ, তুমি কি সব কিছু ভুলে গেছো? তোমার আমার সম্পর্ক ছিল, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, ভুল বুঝাবুঝি থেকে আমরা একসাথে থাকতে পারি না। কিন্তু আমি তো থাকতে চাইছিলাম, এমন না যে আমি থাকতে চাইনি। আমি তো বিয়ে শাদী করতে চাইছি, সন্তান উৎপাদন করতে চাইছি, সবই চাইছি। তুমি তো আমাকে সেটা করতে দাও নাই। কেমন আপনার কি মাথায় সমস্যা? আমি আপনাকে কি বলছি, এটা অফিস, এখানে আশেপাশে যে কেউ দেখলে উল্টাপাল্টা কথা বলবে। আর আপনি এখানে বিয়ে, তোমার সাথে যে আমার সম্পর্ক ছিল, এটা কি তুমি অস্বীকার করতে পারো? অস্বীকার করার তো কোনো সুযোগ নাই। সম্পর্ক ছিল এবং সম্পর্ক আছে, আমি তো বলবো এইটাই। কারণ আমি অনেক চেষ্টা করে দেখছি, হয় না, আমি পারি নাই, এটা হবে না। আমি যদি সংসারী হই, বিয়ে শাদী করি, তাহলে আমি তোমাকেই করব। এটা ছাড়া কোনো রাস্তা নাই আমার। মির্জাফর তুমি না একটু জাফর মেয়ে, তোমার মাথার মধ্যে কোনো কিছু সেটেল এটা আর বের করতে পারো না? না, তুমি যেমন ছিলে ঠিক তেমনই আছো। আমি কি বলছি সে কথা তুমি কিন্তু শুনছো না। তুমি এখানে পরিবার, বিয়ে, বাচ্চা, মানে কি সব কথা বলছো, ননসেন্স। তোমার মাথায় কি কাজ করছে না? কেন? মানে এটা বিয়ের সাথে কথা বললেও, বাচ্চা কাচ্চার কথা বললে, সংসারের কথা বললে ননসেন্স হয়ে যায়? তোমার কি মনে হয় যে এইটুকু জ্ঞান বুদ্ধি আমার নাই? এটুকু যদি না থাকতো তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান আমি কিভাবে হ্যান্ডেল করতেছি? না, তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, আমি আসার পর থেকে ওনাদের ব্যবসা বেচা কিনা কিরকম বাড়ছে। আর কে কি বলবে আমাকে? আরে কোম্পানি কি চায়? কোম্পানি চায় ব্যবসা, সে চায় লাভ, সেটা আমি আনিয়ে দিতেছি, অসুবিধা কি? শুনো, আগে যা হয়েছে হয়েছে। আমি এখন তোমাকে লাস্ট বলতেছি, লাইনে চলে আসো, আমরা একটা আবার নতুন করে একটা সম্পর্কে যাই। আপনি যাবেন না আমি এখান থেকে চলে যাব? আমার কথা তো শেষ হয় নাই এখনো। শোনো, তুমি যদি আমার সাথে কোনো প্রকার সম্পর্ক, বিয়ে এসব নিয়ে চিন্তা না করো, আমি তো বললামই যে আমি তো অনেক চেষ্টা করছি, আমি পারি না, তাহলে তুমি এক কাজ করো, তুমি হয় কারোর সাথে সম্পর্ক করো, অথবা তুমি বিয়ে করে ফেলো। আমি একা একা এভাবে তোমাকে ঘোরাফেরা করতে আমি দেখতে আমার অস্থির লাগে, আমি এটা পারবো। ব্যাস। Stupid. জাফর মির সাহেব যে কাজটা করেছে, তার কাজে আমি অত্যন্ত খুশি। আমি চাই তার দায়িত্ব এখন যেই জায়গায় আছে আরো দায়িত্ব বাড়ায় দেওয়া উচিত। আমি তোর বাপ আর বাপ। শাহজাহানের সাজানো বাগান যেখানে এসে আপনি ফুলটা ফুটালেন, সেটা কে করলো? আচ্ছা, আপনার ডিএনএর ভিতরে কি রবীন্দ্রনাথের পায়ের চলার পথ আছে? ভাই আমি আর এটাও বুঝাই কইছি যে আর বাপ ভাই আর সাথের প্রেম অনন্ত প্রেম, মধুর প্রেম। আরে তেল
মিয়া খটকা খাইতে খাইতে পটকা বাইজা গেছে 12টা তাই খাই তেল সারা পরোটা জোশ তেল সারা পরোটা আহা তেল সারা পরোটা দেন না তেল সারা পরোটা তেল সারা পরোটা